হ্যালো এভরিওয়ান, আমি তোমাদের রঞ্জিত স্যার। আজকে আমরা ম্যাথের সেকেন্ড ক্লাস আমাদের। আর আমরা আজকে ম্যাথের প্র্যাকটিস সেট যেমন আমরা করে আসছি তেমন 10টা কি 12টা প্রতিদিন আমরা ম্যাথস ডেসক্রিপটিভ হিসাবে করব। আমরা তো ম্যাথ অনেক করি, কিন্তু সেগুলো আমরা কি হিসেবে করি, শর্ট মেথডে করি। কিন্তু যেটা মিসলেনিয়াস মেন রয়েছে, তাহলে আমরা প্রত্যেকে কিন্তু কি করব, ডেসক্রিপটিভ হিসাবে অঙ্কগুলো করে যাব। ওয়েলকাম টু দিলীপ দাস কোচিং। আজকে আমাদের মেন্সের ম্যাথ প্র্যাকটিস সেটের আমরা প্র্যাকটিস করবো, ঠিক? তাহলে এবার আমি আর সময় নষ্ট না করে চলো শুরু করে দেওয়া যাক, যাতে আমরা, আমাদের কাছে আর সময় খুব বেশি নেই, আজ অলরেডি 6 তারিখ হয়ে গেছে, তাই না? তাহলে দেখো, ইংরেজিতে থাকবে কোশ্চেন, আমাদেরকে সেটা বাংলায় করে নিতে হবে, তারপরে অঙ্কগুলো বাংলাতে সমাধান করতে হবে, তাই তো? দেখো তাহলে কি আছে প্রথমটাই। In an examination, 48% students passed in science while 56% students failed in mathematics. If 32% students failed in both the subjects, then what percentage of students passed in the both the subjects? ঠিক বলছে? তাহলে বলছে কত পার্সেন্ট ছেলে উভয় বিষয়ে পাস করেছে। তাহলে আমি প্রথমে কি আছে, ব্লু, ওকে। প্রথমে আমার কি দেওয়া আছে দেখো, সায়েন্স, তাহলে বিজ্ঞান, বিজ্ঞান বিষয়ে না, এখানে যেহেতু পার্সেন্টেজ চেয়েছে, তাহলে আমরা প্রথমেই কি করি, 100 ধরে নিই, তাহলে আমাদের সুবিধা হবে। ওকে, মনে করি মোট ছাত্র সংখ্যা সমান সমান 100 জন, ঠিক? এবার আসি, বিজ্ঞান বিষয়ে পাস করা ছাত্র সংখ্যা কতজন আছে? ফার্স্ট 48% মানে কজন? 48 জন। একই রকম ভাবে তাহলে বিজ্ঞান বিষয়ে ফেল করা ছাত্র সংখ্যা কত হবে না স্যার? 52 জন, যেহেতু মোট আমি ছাত্র সংখ্যা কত ধরেছি, 100 জন। এবারে কি বলে দিয়েছে, গণিত, গণিত বিষয়ে ফেল করা ছাত্র সংখ্যা কত বলে দেওয়া আছে, 56, তাহলে 56 জন। আবার কি দেওয়া আছে না, উভয় বিষয়ে ফেল করা ছাত্র সংখ্যা 32 জন, ঠিক? তাহলে মোট ফেল কত হচ্ছে, মোট ফেল করা, ঠিক আছে? হয় একটা বিষয়ে, নয় দুটো বিষয়ে বা উভয় বিষয়ে, তাহলে মোট ফেল করা ছাত্র সংখ্যা কি করে নির্ণয় করতে হয়, এই যে 52 আর এই 56 দুটোকে যোগ করে দিলাম, তার থেকে 32 মাইনাস করে দিলাম, 52 থেকে 32 বাজি, তাহলে 20, 56 20 কত হয়ে গেল, 76 জন। তাহলে হয় একটা বিষয় ফেল করেছে, নয় দুটো বিষয়ে ফেল করেছে, এরকম ছাত্র সংখ্যা কতজন আছে, 76 জন। তাহলে আমি যদি 100 থেকে এই 76টা বাদ দিয়ে দিই, তাহলে আমার কি চলে আসবে, যে উভয় বিষয় পাস করে, আমাকে ওটাই চেয়েছে, যে হোয়াট পার্সেন্টেজ অফ স্টুডেন্ট পাসড ইন বোথ দা সাবজেক্ট। তাহলে এখানে পরের লাইনে করে দিচ্ছি না, উভয় বিষয়ে পাস করা ছাত্র সংখ্যা, তাহলে 100 মাইনাস 76, কত হলো, 40 জন। যেহেতু আমি 100 এটা ধরেছি, আমার কতজন 24 জন এসছে, তাহলে পার্সেন্টেজ কত হবে, 24%। তাহলে পাস করা, ইরেজ
দেখো উভয় বিষয়ে পাস করা ছাত্র সংখ্যার শতকরা সমান সমান কত হবে? 24/100 তাহলে 24%। বোঝা গেছে কি যায় না? দেখো কোশ্চেনটা, ইন এন এক্সামিনেশন 48% স্টুডেন্ট পাস্ট, এখানে দেখো পাস্ট দেওয়া আছে, আর পরবর্তী ক্ষেত্রে কি দেওয়া আছে? এটা ফেলড, এটা পরবর্তী 25% ফেল। তাহলে আমি যেটা পাস আছে সেটাকে প্রথমে কিসে নিয়ে যাবো? ফেল্ডে নিয়ে গেলাম। দেখো 48 জন পাস করেছিল, ফেল করছে কতজন? 52 জন। এখানে একটা ব্র্যাকেট দিয়ে লেখা যেতে পারতো 100 - 48, তাহলে 52। ওকে, গণিত বিষয়ে ফেল করেছে কত? 56 জন। উভয় বিষয়ে ফেল করে ছাত্র সংখ্যা 32। তাহলে আমি কোনো না কোনো মোট মোট ফেল একটা বিষয়ে বা দুটো বিষয়ে এরকম ছাত্র সংখ্যা কতজন পেলাম? 76। তাহলে পাস করেছে কতজন? 100 - 76, 24 জন বা 24 জন। তাহলে উভয় বিষয়ে পাস করা ছাত্র সংখ্যা শতকরা পরিমাণ কত? 24%। ক্লিয়ার? বোঝা গেছে 1 নম্বর প্রশ্ন? ওকে, দেখা যাচ্ছে ঠিক। 2 নম্বর কোশ্চেন কি আছে? If an amount of rupees 80 becomes 96 in 2 years in a bank account which gives simple interest, then the amount of rupees 62,000 will become after 5 years. ইজি কোশ্চেন, খুব সহজ কোশ্চেন। যে কোনো একটা টাকা 80 টাকা 2 বছরে হয়েছে 96 টাকা, আমাকে পার্সেন্টেজ দেওয়া নেই, আমাকে প্রথমে পার্সেন্টেজটা বার করে দেবে কত পার্সেন্ট দিয়েছে, তারপর সেই টাকাটা 62,000 টাকা পড়বে, অত পার্সেন্ট লাগিয়ে দিলে হচ্ছে, তাই তো? তাহলে দেখো কি আছে, 2 বছরে 80 টাকা বেড়ে হয় 96 টাকা, ঠিক? তাহলে 2 বছরে সুদ 96 - 80, তাহলে কত হলো? 16 টাকা, ঠিক? এখানে বোঝা গেল। জায়গা কমের জন্য আমি এই পাশে করছি। অতএব আমরা জানি কি না, I equal to P T R by 100, তাই তো? এখানে লিখে দিতে, আর তো দেওয়া ছিল না, তাহলে আর মনে করি সুদের হার সমান সমান R%। ওকে, তাহলে এখান থেকে কাটাকাটি করে দেখো, একটা শূন্য কাটলো, 8 × 2 = 16, 2 আর 2 কাটে গেল, আর ইকুয়াল টু 10%। তাহলে আমরা হার কত পেয়ে গেলাম? 10%। ক্লিয়ার? বুঝতে কোনো অসুবিধা না? ওকে, এবার দেখো এই সেম জিনিসটাকে আমি কোথায় নিয়ে যাব? এই 6200 ক্ষেত্রে আমি নিয়ে যাবো। এবার 62,000 টাকার 5 বছরে 10% হারে সুদ হবে। কত হবে? 62,000 ইন্টু 10 ইন্টু 5/100। ওকে, তাহলে এই 5, 20, 0, 0, 2, 31, তাহলে 31,000, ঠিক? তাহলে আমি সুদ কত পেলাম? 31,000 টাকা। তাহলে এবার লাস্ট লাইন করে দিলাম, অতএব অতএব 62,000 টাকার 5 বছর পর সুদে মূলে হবে 62,123 প্লাস 3,123, 93,000। ক্লিয়ার? বোঝা গেছে এই পর্যন্ত? কোনো অসুবিধা না? নেক্সট 3 নম্বর কোশ্চেন দেখো, cost price of 36 articles is the same as the selling price of n articles. If the profit is 20%, then the value of n each. ঠিক আছে, তাহলে আমি এখানে কি বলেছে, 36টা কোন বস্তুর
কস্ট প্রাইস মানে ক্রয় মূল্য যেটা আছে সেইটা সেলিং প্রাইস অফ এন আর্টিকেলটা দেওয়া নেই, এবং বলে দেওয়া আছে যে 20% প্রফিট হচ্ছে এবং ভ্যালু অফ এন বার করো। ঠিক, তাহলে আমি জানি না এখানে ক্রয় মূল্য কত, তাহলে আমি সোজা সাপটা হিসাবে আমি বলতে পারি যে মনে করি প্রতিটি দ্রব্যের ক্রয় মূল্য কত, এক্স টাকা। বলতে পারি তো আমি যে প্রতিটা দ্রব্যের ক্রয় মূল্য এক্স টাকা, তাহলে 36টি দ্রব্যের ক্রয় মূল্য কত হবে স্যার? 36 এক্স টাকা। ঠিক, 36 এক্স টাকা। আর এই যে 36 এক্স টাকা সেটার সঙ্গে কত হয়? তাহলে 36 এক্স টাকা হলো এন টি দ্রব্যের বিক্রয় মূল্য। এনটি দ্রব্যের বিক্রয় মূল্য, তাই তো? তাহলে এনটা দ্রব্যের ক্রয় মূল্য কত? তাহলে এবার দেখো 20% লাভে এনটি দ্রব্যের ক্রয় মূল্য বার করছি। ক্রয় মূল্য কিভাবে বার করবো? 20% লাভ, 20% লাভে ক্রয় মূল্য কি করে পাবো? 36x into 100 divided by 120। আলিও কি করে? তুমি 120 টাকা যদি বিক্রয় মূল্য থাকে, ক্রয় মূল্য 100 টাকা, 1 টাকা থাকলে 100/120, 36x থাকলে, ঠিক। ওকে, এই শূন্য 12×3=36, তাহলে এটা কত হলো? 30x টাকা। ঠিক, এনটা দ্রব্যের ক্রয় মূল্য, তাহলে একটি দ্রব্যের ক্রয় মূল্য কত আছে? তাহলে 30x ডিভাইডেড বাই এন। ওকে, এখানে পর্যন্ত বুঝতে কোনো অসুবিধা না? আমি ধরেছিলাম কি এটা এক্স, প্রতিটি দ্রব্যের মূল্য কত এক্স, এটা কত পারেন 36। তাহলে শর্তানুসারে বা প্রশ্নানুসারে এক্স ইকুয়াল টু 30x ডিভাইডেড বাই এন। এই এক্স কাটে গেল, এন এদিকে চলে এলো, তাহলে এন ইকুয়াল টু 30। আমাকে ওইটাই চেয়েছে যে ফাইন্ড দ্য ভ্যালু অফ এন, তাই তো? অতএব এন এর মান হবে 30। ক্লিয়ার? 3 নম্বর অঙ্ক বোঝা গেল? খুব কঠিন লাগেছে কি না? খুব সহজে করা যাচ্ছে। ওকে, নেক্সট 4 নম্বর অঙ্ক পড়ো। একটু জায়গাটা পাওয়া যাবে তাহলে। ওকে, Arab owns a watch worth 10,000. He sells it to Bhuvan at profit of 15%. After some day, Bhuvan sells it back to Arab 15% loss. Find the percentage profit or loss faced by Arab. তাহলে আরব প্রফিট পেয়েছে না লস করেছে সেটা আমাকে দেখতে হবে। তো আমরা দেখি অঙ্কের মাধ্যমে যে কিভাবে আমরা সে প্রফিট করেছে না লস করেছে। তাহলে প্রথমে লিখি আরবের কাছে যে ঘড়িটি আছে তার ক্রয় মূল্য কত? 10,000। ওকে, এবারে সে কি হচ্ছে ভুবনকে 15% লাভে, প্রফিট অফ 15%, তাহলে 15% লাভে বিক্রি করলে বিক্রয় মূল্য কত হবে? বিক্রয় মূল্য 10,000 ইন্টু 115, নিচ্ছি 115/100, দুটো শূন্য কেটে গেল, সমান সমান 11,500 টাকা।
এই যে 11,500 টাকা, এটা কি এলো? এটা হলো ভুবনের ক্রয় মূল্য। তাহলে 11,500 টাকা হলো ভুবনের ক্রয় মূল্য। 100 টাকা, 11,500 টাকা হলো ভুবন। এইবারে 15%, 15% ক্ষতিতে বিক্রয় মূল্য কত হবে? 15% ক্ষতিতে 11,500 গুণিত 15% মানে কত? 100 থেকে 15 কমালে 85 বাই 100। ওকে, 5×7=85, 5×20=100, 0, 0। এটা যদি কাটি, 5×2=10, 7×2=14, 5×2=10। তাহলে 5×7=85, 5 হাতে রইল 18, 7×7=119, হাতে রইল 8, 7×7=119 আর 8-এ 9, 8, 17, 127, হাতে রইল 12, 5×7=85 আর 12 কত হইলো? 97, 9,775 টাকা, তাই তো? এই টাকাটা কি? এইটা হচ্ছে বিক্রয় মূল্য। আর এই 9,775 টাকাটা কি আছে? 9,775 টাকাটা আরবের ক্রয় মূল্য, নতুন ক্রয় মূল্য। দেখ, তাহলে অতএব আরবের লাভ হয়েছে 11,500 মাইনাস 9,775। যদি আমি মাইনাস করি তাহলে চলে আসবো, এটার জন্য আসলে 25, 75-এর জন্য 25, 7 আছে কত দিতে? 15, 7 রেখে 8 কত দিতে? 15, 7, কত হবে? এটা হবে 7 আর এটা তাহলে 1725 টাকা সে লাভ করছে। তাহলে লাস্ট লাইন, অতএব আরবের শতকরা লাভ হলো 1725 টাকা লাভ করছে সে 10,000 টাকায়। তাহলে 100 টাকায় কত লাভ করবে? 0, 0, 0, 0 ক্যান্সেল আউট, দুটো শূন্য শূন্য আছে। তাহলে আমরা কত বলবো? 17.25% আরব লাভ করেছি। বোঝা গেল? আর একবার বলছি যে আরব, তার কাছে একটা 10,000 টাকার ঘড়ি রয়েছে, সেটা ভুবনকে সে 15% লাভে বিক্রি করলো। কিছুদিন পর ভুবন সেটা আবার 15% ক্ষতিতে আরবকে দিয়ে দিল। তাহলে এই টোটাল ট্রানজাকশন যেটা হলো সেটাতে আরবের লাভ হয়েছে কি ক্ষতি হয়েছে, আমরা অঙ্কের মধ্যে জানতে পারলাম যে আরবের লাভ হয়েছে। সে লাভের পরিমাণটা কত? 17.25%। ঠিক। নেক্সট আমরা 5 নম্বর অঙ্কে চলে আসছি। 5 নম্বর অঙ্কে কি আছে দেখো, a sum becomes 1.96 times of itself in 2 years when invested at compound interest। তাহলে এটা কিসে দেওয়া আছে? চক্রবৃদ্ধি সুদের হারে দেওয়া আছে। হোয়াট ইজ দ্য অ্যানুয়াল রেট অফ ইন্টারেস্ট? রেট অফ ইন্টারেস্টটা আমাকে বার করতে দিয়েছে। তাহলে যখন যেটা বার করতে দিয়েছে সেটা আমি কি ধরে নেবো? যে মনে করি চক্রবৃদ্ধি সুদের হার পার্সেন্ট, চক্রবৃদ্ধি সুদের হার সমান সমান পার্সেন্ট। যেটা দেওয়া থাকবে না সেটাই আমাকে ধরে নিতে হবে। এখানে কিন্তু আসলটাও দেওয়া নেই, তাহলে আমি ধরে নিচ্ছি যে আসলের পরিমাণটা হচ্ছে এক্স। সেখানেও ধরে নিচ্ছি যে মনে করি আসল সমান সমান এক্স, যা
2 বছরে 1.96 টাকায় হয়। ঠিক, অতএব প্রশ্নানুসারে 1.96x ইকুয়াল টু পি মানে এক্স ইন্টু 1 + r/100 হোল টু দি পাওয়ার 2। এখানে 2 হচ্ছে কি বছর, তাই না? এই যে 2 বছরে, তাহলে 2 এখানে বসালাম। এবার সিম্পল, এক্স সাথে এক্স কাটিং হয়ে গেল, এটা হয়ে গেল 196/100 ইকুয়াল টু 1 + r/100 হোল স্কোয়ার। এদিকে হোল স্কোয়ার থাকলে এদিকে আসলে কি হবে রুট, তাহলে √196/100 ইকুয়াল টু 1 + r/100। তাহলে এটা যদি আমি করি, জায়গা কমের জন্য আমি এই পাশে আসছি, তাহলে 196 কার বর্গ, 14 বর্গ, 100 কার বর্গ 10, তাই তো? তাহলে 14/10 ইকুয়াল টু 1 + r/100। এটা 1 এদিকে প্লাস আছে, এদিকে আসলে কি হবে মাইনাস হবে, তাহলে 14/10 মাইনাস 1 ইকুয়াল টু r/100, or 4/10 ইকুয়াল টু r/100। একটা শূন্য একটা শূন্য কাটে গেল, 10 এদিকে মাল্টিপ্লিকেশন হয়ে গেল, তাহলে কত হলো 40%। ঠিক, বোঝা গেল? তাহলে আর ইকুয়াল টু আমার কত বেরোলো এখানে দেখো শেষ পর্যন্ত 40%। ওকে, বোঝা গেছে? 5 নম্বর অঙ্ক, কোনো অসুবিধা? প্রথম আমার কি ছিল, আমি জানি না সুদের হার কত, আর পার্সেন্ট ধরে নিলাম, আসলটা এক্স ধরে নিলাম, 2 বছর পরে আসল কত হয় 1.96x টাকা হয়। তাহলে প্রশ্ন অনুসারে 1.96 বা সুদে মূল্যে যে টাকাটা সমান সমান কি হবে পি ইন্টু 1 + r/100 হোল স্কোয়ার। ঠিক, এখানে চাইলে আমরা জানি যে চক্রবৃদ্ধি সুদে ওটাও করতে পারতাম, কিন্তু এটা বোঝা গেল এক এক লাইনে। ঠিক, নেক্সট অঙ্ক দেখো, আমাদের 6 নম্বর অঙ্ক। 7 years ago the age of A and B in the ratio 4:5. Okay, and 7 years hence their age will be in the ratio 5:6. What will be the ratio of their age 5 years from now? ঠিক, তাহলে এখানে কি বলে দেওয়া আছে যে 7 বছর আগে এ এবং বি এর বয়সের অনুপাত ছিল 4:5। 7 বছর পর, আজ থেকে 7 বছর পর ওদের অনুপাতটা হবে 5:6। তাহলে 5 বছর পর, বর্তমানে 5 বছর পর তাদের বয়সের অনুপাত কত হবে? খুব সহজ অঙ্ক। উম, উম, একটু অঙ্কটাকে, ঠিক আছে, ওকে, তুলে নিলাম, করি। তাহলে এখানে লেখা লিখছি 7 বছর আগে তাদের লেখার থেকে এ এন্ড বি লেখাই ভালো। এ এবং বি এর বয়সের অনুপাত, বয়সের অনুপাত 4:5। অতএব আমরা মনেই করতে পারি যে, মনে করি তখন বয়স ছিল 4x এবং 5x। ওকে, এখন পর্যন্ত কোনো অসুবিধা? তখন তাদের বয়স ছিল কত 4x এবং 5x। তাহলে এবার বর্তমানে, বর্তমানে এ ও বি এর বয়স হবে কত হবে না স্যার 4x + 7 এবং 5x + 7। কোন অসুবিধা? 7 বছর আগে ওটা ছিল, বর্তমানে আসতে গেলে +7 করতে হবে, তাই তো? 7 বছর পর
এ ও বি এর বয়স হবে সেম টু সেম, তাহলে 4x+7+7 এবং 5x+7+7 প্রশ্নানুসারে কি পাচ্ছি আমরা প্রশ্নানুসারে? না 5x+14, সরি প্রথমে 4x হবে তাই তো, তাহলে 4x+14 ডিভাইডেড বাই 5x+14 ইকুয়াল টু আমার কত দেওয়া আছে 5:6। ঠিক, 6 দ্বারা গুণ করি তাহলে 6×4 = 24, 5×5 = 25, তাহলে 24x+84 ইকুয়াল টু 25x+70, 70 থেকে বাদ দিয়েছি 14 ইকুয়াল টু x, তাহলে x এর ভ্যালু আমরা কত পেলাম 14, তাই তো। এবার আমরা কি করব, অতএব 5 বছর পর এ এর বয়স হবে কত হবে না 4x+7+5, তাহলে 14 মান বসাই দাও, 4 × 56, 56 আর 12 কত হলো 68, তাহলে হলো 68। এবার 5 বছর পর বি এর বয়স হবে, তাহলে কত হবে এটা 5x+7+5, তাহলে 5×70 আর 12 কত হয়ে গেল 82। অতএব এ ও বি এর 5 বছর পর বয়সের অনুপাত বয়সের অনুপাত কত হলো 68:82, এর অর্ধেক কত 68 এর অর্ধেক 34, এর অর্ধেক কত 41, 41 কি বলে আমাদের মৌলিক সংখ্যা আর আমাদের করার প্রয়োজন নেই, তাহলে ওদের অনুপাতটা কত হলো 34:41। ঠিক, বোঝা গেছে। নেক্সট অঙ্ক আমরা চলে আসছি, দেখো 7 নম্বর অঙ্ক। P invested for 4,000 for 1 year. Q joined him with an investment of 6,000 after a few months. If at the end of the year the profit of P and Q is 4:3, then Q joined after that. যেটা আমরা যদি নর্মাল শর্ট মেথড আমরা যদি করি তাহলে আমরা কিন্তু খুব সহজে করে নিতে পারবো, কিন্তু এখানে দেখো কি দেওয়া আছে যে কিউ পি সারা বছরের জন্য টাকা খাটাচ্ছে, কিন্তু কিউ কিছু মাস পর সে জয়েন করছে এবং বছরের শেষে তাদের পার্সেন্টেজের অনুপাতটা আসছে কত 4:3, কিন্তু দেখো এখানে কিউ বেশি পরিমাণ টাকা নিয়ে এসছে তাই তো। তাহলে ফার্স্ট আমরা কি করি, যে মনে করি কিউ এর টাকা এক্স মাসের জন্য খাটানো হয়, এখানে বুঝতে পারলাম অসুবিধা? ঠিক, এবার পি ও কিউ এর মূলধনের অনুপাত তাহলে 4,000 into 12 is to 6,000 into x, কোন অসুবিধা? এর 12 মাসের জন্য আর এর 6 মাসের জন্য, এর 3টা জিরো কাটলাম, এর 3টে জিরো কাটলাম, তাই তো 6×2 = 12, তো 4×2 কত হলো 8:x, কি হলো ওদের মূলধনের অনুপাত 8:x। এবারে প্রশ্নানুসারে, তাই তো, বা আমরা জানি যে মূলধনের যে অনুপাত হয় লভ্যাংশ তাই অনুপাত হয়, তাহলে এই যে 8/x চলে এলো, এটাই তো 4/3, তাই তো। তাহলে এখান থেকে তুমি যদি করো 4x = 24, x = 6, তাহলে বি এর টাকা কিউ এর টাকা ক মাসের জন্য 6 মাসের জন্য খাটিয়েছে। এবার কি বলছে দেখো কোশ্চেনটা লাস্টে পড়লি, দেন কিউ জয়েন্ট আফটার হাউ মেনি মান্থস, তাহলে কিউ এর যদি টাকা 6 মাসের জন্য খাটিয়েছে তাহলে হাউ মেনি মান্থস হবে, অতএব
কিউ যোগ করে ব্যবসায় কত, ব্যবসায় 12 - 6 6 মাস পর। দেখো খুব সহজ হয়ে গেল যে আমি জানি না কত মাস পরে জয়েন করেছিলাম, আমি তো মনে করেন যে ওর টাকাটা মাত্র 1 মাস জন্য কাটা হয়, তাহলে ওদের এবার মূলধন অনুপাত বার করে নিলাম। এবার আমরা জানি যে মূলধনের যে অনুপাত হয় লাভ্যাংশেরও তাই অনুপাত হয়, তাই তো? তাহলে ওটা করলাম 8/x = 4/3, 4x = 44, x = 6 বা x ওর 6 মাসের জন্য টাকা কেটেছিল, তাহলে কত মাস পরে সে এসেছিল? 6 মাস পর। ক্লিয়ার? ওকে, নেক্সট 8 নম্বর অঙ্ক দেখো। The vessel, এখানে এ একটা দিয়ে দিই। A vessel contains 18 liter mixture of milk and water in the ratio 5:1. If 3 liters of milk is added to the vessel, then how much water should be added to the vessel to have milk and water in the ratio 9:2? তাহলে একটা পাত্র আছে, যে পাত্রটাতে 18 লিটারের কি রয়েছে? মিশ্রণ রয়েছে, এবং সেটাতে দুধ ও জলের অনুপাত কত? 5:1। তাহলে বলছে যদি 3 লিটার আরো দুধ মেশানো হয়, তাহলে আমাকে আর কত পরিমাণ জল মেশাতে হবে যাতে ওর অনুপাতটা হয় 9:2। ওকে, কোনো অসুবিধা নেই। তাহলে 18 লিটার মিশ্রণে দুধ ও জলের অনুপাত কত আছে? 5:1, ঠিক? এবার 18 লিটারের দুধ আছে, 18 গুণিত 5-এর নিচে 6, কত হলো? 15, কারণ 6 3 18 হয়, তাহলে 15 লিটার। এবারে 18 লিটারে জল আছে 18 গুণিত 1/6 সমান সমান 3 লিটার। ক্লিয়ার? এই পর্যন্ত বুঝতে কোনো অসুবিধা আছে না? এবারে 3 লিটার দুধ আরো মেশালে হয়, তাহলে 15 প্লাস 3 সমান সমান 18 লিটার, ঠিক? এবার এখানে গেছি যে মনে করি আরো x লিটার জল মেশালে দুধ ও জলের অনুপাত হয় 9:2, ঠিক? তাহলে কত হলো? 18 ডিভাইডেড বাই 3 প্লাস এক্স, মানে শর্তানুসারে ইকুয়াল টু 9/2, 9 2 যা 18, 2 2 যা 4 ইকুয়াল টু 3 প্লাস এক্স, তাহলে এক্স ইকুয়াল টু 1। তাহলে আর কত পরিমাণ জল মেশাতে হচ্ছে? আর আমাকে 1 লিটার, অতএব আরো 1 লিটার জল মেশাতে হবে, ঠিক? ক্লিয়ার? নেক্সট আমাদের 9 নম্বর অঙ্ক। The speed of a bus without stoppage is 40 km/h and with stoppage is 32 km/h. How many minutes per hour does the bus stop? STO এর পরে এখানে P, ঠিক? প্রতি ঘন্টায় বাসটা, তাহলে কি আছে? একজন বাস আছে যে যদি এখানে একটা বাস আছে, এখান থেকে এইখানে যেতে চায়, যদি কোনো জায়গায় না দাঁড়ায়, তাহলে বাসের গতিবেগ হচ্ছে 40 km/h। কিন্তু বাসটা যদি এখান থেকে যায় এখানে যায়, তাহলে ইয়াকে মাঝখানে অনেক জায়গায় দাঁড়ায় সে, তাহলে ওই জন্য তখন আবার বাসটা গতিবেগ কত হয়? 32 km/h হয়ে যায়, কারণ কি? সে দাঁড়াচ্ছে, তাই তো? তাহলে এখানে আমার কি চেয়েছে? যে প্রতি ঘন্টায়, কি প্রতি ঘন্টায় হাউ মেনি মিনিটস পার আওয়ার ডাজ দ্য বাস স্টপ, ঠিক? এখানে অব্দি বুঝতে পারা গেছে কি যায়নি বলো?
এটা কি বলে দেওয়া আছে যে যদি না দাঁড়ায় তাহলে আমার কি হবে, 40 কিলোমিটার হবে, এবং যদি দাঁড়ায় তাহলে আমার কত কিলোমিটার আসবে না, 32 কিলোমিটার আসবে, তাই তো? তাহলে আমরা কি লিখবো, বিরতি ছাড়া বাসের গতি একবার, বিরতি ছাড়া মানে কোন রকম না দাঁড়ায়, বিরতি ছাড়া বাসের গতি কত, 40 কিলোমিটার পার আওয়ার। ঠিক, এবার বিরতি সহ বাসের গতি কত, 32 কিলোমিটার পার আওয়ার। একবার বিরতি সহ আর একবার বিরতি ছাড়া। যখন বিরতি ছাড়া যাচ্ছি তখন আমার 40 কিলোমিটার প্রতি ঘন্টা থাকছে। তাহলে বিরতি না থাকলে গতি কতটা কমে, বিরতি না থাকলে গতি কতটা কমে, তাহলে কত হবে, 40 - 32 হলো 8 কিলোমিটার গতি। বিরতি যদি থাকে, বিরতি থাকলে গতি কতটা কমে, বিরতি না থাকলে এটা ভুল হয়ে গেছে, বিরতি থাকলে গতি কতটা কমছে। এখন 1 ঘন্টায় দূরত্ব কত কমে, 8 কিলোমিটার। 1 ঘন্টায় দূরত্ব কমে কত, 8 কিলোমিটার। 1 ঘন্টায়, হ্যাঁ, 8 কিলোমিটার দূরত্ব কমে যায়, জানি না কোন টোটাল ডিস্টেন্সটা কত, তাই তো? এইবারে দেখো, তাহলে 8 কিলোমিটার কমে 1 ঘন্টায়, ঠিক? 8 কিলোমিটার, 8 কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে সময় কত লাগবে, ঠিক? 8 কিলোমিটার কমে 1 ঘন্টায়, না একটু ছাড়ো, 8 কিলোমিটার অতিক্রম করতে সময় লাগবে 8 কিমি দূরত্ব অতিক্রম করতে সময় লাগবে সমান সমান 8 / কত, 40। 40 কিলোমিটার ওর স্বাভাবিক গতিবেগ, তাই না? তাহলে কত আসলো, 1/5, 1/5 কে যদি মিনিটে নিয়ে যাই তাহলে কত হবে, 5 × 12 = 60, তাহলে 12 মিনিট। তাহলে প্রতি ঘন্টায় সে কত মিনিট করে দাঁড়ায়, প্রতি ঘন্টায় সে 12 মিনিট করে দাঁড়ায়, বুঝতে পারা গেল? এটা যে আমরা শর্ট মেথডে কত করলে 40 আর 32 এদের লসাগু করে নিতাম, তাই না? 32 × 5 = 160, 40 × 4 = 160, তাই তো? ওই পদ্ধতি লাগায় নিয়ে তারপর 5 দ্বারা ভাগ করে দিতাম 60 কে, 12 চলে আসতো, এমনি তো আমাদের 12 চলে যেত। এটা শর্ট মেথড আর এটা হচ্ছে লং মেথড, এটা লিখে করতে হবে, ঠিক? নেক্সট 10 নম্বর অঙ্ক, টু ট্রেন স্টার্টস এট দ্য সেম টাইম ফ্রম টু স্টেশন এন্ড প্রসিড টুয়ার্ডস ইচ আদার। তার মানে প্রসিড টুয়ার্ডস ইচ আদার মানে কি, একজন এদিক থেকে এদিক আর একজন, ওকে, ঠিক। অঙ্কটাকে একটু তুলি উপর দিকে, ঠিক, ওকে, এখানে বুঝতে পারা গেছে। তাহলে প্রসিড টুয়ার্ডস ইচ আদার at the speed of 40 কিলোমিটার/আওয়ার and 45 কিলোমিটার রেসপেক্টিভলি। তাহলে এদিক থেকে একজন যদি 40 কিলোমিটার যাচ্ছে, তাহলে এদিক থেকে এদিক কত আসছে, 45 কিলোমিটার/আওয়ার, ঠিক? ওকে, এখন তো বুঝতে পারা গেছে। when they meet it is found that, যখন তারা মিললো তখন দেখতে পাওয়া গেল যে one train has traveled 20 কিলোমিটার more, m more লেখা হয়ে গেছে না, more than the other, find the distance between the two stations। তাহলে এই দুটো স্টেশনের মধ্যে ডিস্টেন্সটা আমাকে কি করতে হবে, বার করতে হবে। আমি জানি না, আমি মনে করছি, মনে করি, দুভাবে করা যায়, আমি দুভাবে করে দেখাবো। মনে করি প্রথম ট্রেনটি যায়
এক্স কিউ, ঠিক ওই সময়। তাহলে দ্বিতীয় ট্রেনটা কত যাবে? এক্স প্লাস 20, কারণ একটা আরেকটা থেকে 20 কিলোমিটার বেশি পেয়ে গেছে, তাই না? এবারে এক্স কিলোমিটার যেতে সময় প্রশ্নানুসারে করলেই হয়েছে। প্রশ্নানুসারে এক্স কিলোমিটার যেতে 40 কিলোমিটার যা সময় লাগে, এক্স প্লাস 20 কিলোমিটার যেতে 45 বেগে যেতে সেই সময় লাগে, তাই তো? তাহলে এটা যদি আমরা করি 5 9 45, 5 8 40, তাহলে এটা 9x ইকুয়াল টু 8x প্লাস 20, বা এক্স সমান সমান কত? 20। ঠিক, তাহলে এক্স সমান সমান কত? না, 8x প্লাস 8 20 কত? 160, সরি ভুল, 160। তাহলে এক্স ইকুয়াল টু কত এলো? মুছে দিচ্ছি, 8x প্লাস 160। তাহলে এক্স ইকুয়াল টু কত এলো? 160। তাহলে এক্স যদি 160 এসছে, তাহলে এটা কত হবে? 180। অতএব মোট দূরত্ব সমান সমান 160 প্লাস 180 ইকুয়াল টু 340। 8 6 14 আর 200, তাহলে 340 কিলোমিটার। তাহলে এ থেকে এক স্টেশন থেকে আরেক স্টেশনের মধ্যে দূরত্ব কত? না স্যার, 340 কিলোমিটার। ঠিক, বলেছিলাম না আরেকটা পদ্ধতি শেখাবো। তাহলে দেখো, প্লাস, দেখো প্লাস, এই ক্ষেত্রে কি আছে দেখো, আমি মনে করতে পারি এটা, যে মনে করি তারা এক্স ঘন্টা পর মিলিত হয়। ঠিক, এক্স ঘন্টা পর মিলিত হয়। তাহলে প্রথম ট্রেনটি এক্স ঘন্টায় যায়, কত হবে? 40 ইন্টু এক্স কিমি। পরিষ্কার? তারপর একটা দ্বিতীয় ট্রেনটি এক্স সেম ঘন্টায় যায়, তাহলে কত হবে? 45 ইন্টু এক্স কিমি। ঠিক, এবার কি দেখা যাচ্ছে যে এই দুটো পার্থক্য কত? 20 কিলোমিটার হয়েছে। তাহলে অতএব প্রশ্নানুসারে 45x মাইনাস 40x ইকুয়াল টু 20। তাহলে 5x ইকুয়াল টু 20, x ইকুয়াল টু 4। ঠিক, তাহলে টোটালি কত ডিস্টেন্স যাচ্ছে? তাহলে 40 4 160, 45 4 180, টোটাল হয়ে গেল 340। যে আগের অঙ্কটাতে এসেছিল এই অঙ্কটা তো তাইলো। পদ্ধতি আলাদা আলাদা, তুমি আলাদা আলাদা পদ্ধতি করতে পারো। যিনি মাস্টার মশাই তাকে তুমি লিখে 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 করে দেবে, তাহলে তার বুঝতে কোনো অসুবিধা হবে না। অঙ্কগুলো খুব সহজ থাকে, তাই না? কিন্তু তোমাকে অভ্যাসের মধ্যে রাখতে হবে যাতে তুমি অঙ্কটা করতে পারো, তাই না? লিখে তোমাকে করতে হবে। ঠিক, ঠিক আছে। তাহলে আজকে এখানে 10টা অঙ্ক রইলো। নেক্সট দিন যেটা আছে সেদিন আমি আরো 10টা অঙ্ক বা 12টা অঙ্ক নিয়ে আসবো। আজকে তাহলে এখানেই শেষ করছি। ওকে।